নির্ণায়ক ও ম্যাট্রিক্স এমন একটি সিস্টেম, কার মতো সিস্টেম? অপনয়ন, প্রতিস্থাপন, লেখচিত্র এবং বজ্রগুণনের মতন একটি সিস্টেম, যার সাহায্যে চলকের মান বের করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কারিগরি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্ণায়ক ও ম্যাট্রিক্স। চলো নির্ণায়ক ও ম্যাট্রিক্সকে আমরা চিনব এই সমীকরণের সাহায্যে। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় 4x + 3y = 15 এবং 5x + 4y = 19, এই সমীকরণের সমাধান করো। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে সমাধান করো বলতে ভাইয়া কি বোঝাচ্ছেন? সমাধান করো বলতে ভাইয়া বোঝাচ্ছে হচ্ছে চলকের মান বের করা। কি বের করা? চলকের মান বের করা। চলকের মান বের করা বা এক্স ও ওয়াই এর মান বের করা। তো তোমরাকে যদি বলা হয় চলকের মান বের করো বা এক্স বা ওয়াই এর মান বের করো, তোমরা বলবা এটা অনেকভাবে করা যায়। কীভাবে করা যায়? তোমরা আগেই শিখে যাচ্ছ। এইটা করা যায় হচ্ছে অপনয়ন পদ্ধতিতে এই সমীকরণের সমাধান করা যায়, অর্থাৎ এক্স বা ওয়াই এর মান বের করা যায়। 2 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন প্রক্রিয়ায় এই সমীকরণের মান বের করা যায়। 3 নাম্বার হচ্ছে লেখচিত্রের সাহায্যে এই সমীকরণের সমাধান করা যায়। 4 নাম্বার হচ্ছে বজ্রগুণনের মাধ্যমে এই সমীকরণের সমাধান করা যায়। তাহলে ভাই এখন প্রশ্ন হচ্ছে, এই সমীকরণের আমি সমাধান করলাম, অর্থাৎ চলকের মান বের করলাম, এর সাথে নির্ণায়ক বা ম্যাট্রিক্সের কাজ কি, বা নির্ণায়ক বা ম্যাট্রিক্সের ফিল্ডটা কি এর সাথে? দেখো, নির্ণায়ক বা ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এই চলকের মান বের করা, অর্থাৎ নির্ণায়ক বা ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই সমীকরণের চলকের মান বের করতে পারি। তাইলে আমরা পাইলাম যে এই সমীকরণের চলকের মান আমরা আরও 2 ভাবে পাবো। একটি হচ্ছে কি নির্ণায়ক, আরেকটি কি ম্যাট্রিক্স। তো এই নির্ণায়ক আলাদাভাবে এই সমীকরণের চলকের মান বের করে, আবার ম্যাট্রিক্সও আলাদাভাবে এই সমীকরণের মান বের করে। তাহলে নির্ণায়ক ও ম্যাট্রিক্স এমন একটি সিস্টেম, কার মতো সিস্টেম? অপনয়ন, প্রতিস্থাপন, লেখচিত্র এবং বজ্রগুণনের মতন একটি সিস্টেম, যার সাহায্যে চলকের মান বের করা যায়। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক কিভাবে এই চলকের মান বের করে তা আমরা এখন শিখব। তো আগে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে, কারণ ম্যাট্রিক্স থেকেই হচ্ছে নির্ণায়কের উৎপত্তি। তো দেখো, এই যে 4x + 3y = 15 এবং 5x + 4y = 19, এই সমীকরণকে ম্যাট্রিক্স একটা নিউ লুক দেয়, অর্থাৎ নতুনভাবে প্রকাশ করে। তো আমরা লিখব নিউ লুক কে দেয়? ম্যাট্রিক্স দেয়। ম্যাট্রিক্স বলে যে এই সমীকরণটাকে তোমরা এইভাবে উপস্থাপন করো খাতায়। কিভাবে? এই দেখো, সর্বপ্রথম তোমাকে চলকের সহগগুলো নিতে হবে। চলকের সহগ প্রথমে কি রয়েছে 1 নং সমীকরণে? 4। তারপরে কি আছে? ওয়াই এর মান হচ্ছে 3। দেন নিচে 2 নং সমীকরণে এক্স এর সহগ 5 এবং ওয়াই এর সহগ হচ্ছে 4 লিখলাম। জাস্ট তারপরে আমাদের কাজ হচ্ছে এইখানে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেওয়া। এই যে আমি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। নেক্সট কাজ হচ্ছে, আমি যে চলকের মান বের করতেছি সেই চলকের মান এই যে ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই দিকে লেখা। দেখো তো কি চলকের মান বের করতে হবে আমাদের? এখানে যেহেতু 2টা চলক আছে, সুতরাং আমাকে এই 2টা চলক এখানে লিখতে হবে। একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এই যে সমান সমান চিহ্নের ওই দিকে কি আছে? ধ্রুবক পদ আছে না? এই ধ্রুবক পদগুলো আমার এদিকে লিখতে হবে। সমান সমান চিহ্ন দিলাম, দেন আমি এখানে লিখবো হচ্ছে ধ্রুবক পদ। কি আছে? 15 আর হচ্ছে 19, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। এর পদ্ধতিতে আমরা আরও ক্যালকুলেশন করে আমরা এক্স বা ওয়াই এর মান বের করতে পারি। এই ক্যালকুলেশনটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম সেমিস্টারে দ্বিতীয় ম্যাথমেটিক্স 1-এর 2য় অধ্যায়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ণায়ক। তো এই ম্যাট্রিক্স থেকে কিভাবে নির্ণায়কের উৎপত্তি হলো সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, তো এইখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা 2টা জিনিস দেখতে পারবা। ম্যাট্রিক্স এখানে 2 ধরনের। কিভাবে বুঝলাম 2 ধরনের? দেখো, এই দিকে উপাদান রয়েছে কয়টা? 2টা। আবার এই দিকে উপাদান রয়েছে হচ্ছে 2টা।
আবার দেখো এই দিকে উপাদান হচ্ছে একটা, এই উপর নিচ বরাবর উপাদান কয়টা? দুইটা। ঠিক সেম এখন এই দিক বরাবর যে উপাদানগুলো থাকে ওগুলোকে বলা হয় সারি, উলম্ব বরাবর যেগুলো উপাদানগুলো থাকে ওগুলোকে বলা হচ্ছে কলাম। যদি কখনো দেখো এদিকেও জয়টা উপাদান আছে, এদিকেও ততটা যদি উপাদান থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? এই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এই ম্যাট্রিক্সটা কিসের মতো? যেহেতু এই দিক বরাবর দুইটা উপাদান আর এই দিক বরাবর দুইটা উপাদান নাই, তার মানে এই ম্যাট্রিক্সটিকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এটাও সেম হবে, এই যে আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই সমীকরণটাকে সমাধান করার জন্য আমাদের অপনয়ন ছিল, আমাদের প্রতিস্থাপন ছিল, আমাদের লেখচিত্র ছিল, আমাদের বজ্র গুণন ছিল, তবুও কেন বিজ্ঞানীরা নতুন একটা সিস্টেম বাইর করলো? আমি কি বলি, বিজ্ঞানীদের কাজ হচ্ছে আমাদের কাজকে সোজা করা, নট কঠিন করা। তো এইটা কেন বের করলো? দেখো, যদি তুমি x প্লাস ওয়াই মনে করো, এই দুই চলক বিশিষ্ট সমীকরণ তুমি সমাধান করতে পারবা সহজে অপনয়ন, প্রতিস্থাপন, লেখচিত্র এবং বজ্রগুণনের সাহায্যে। কিন্তু যখন তিন চলক বিশিষ্ট সমীকরণ তোমাকে সমাধান করতে হবে, তখন এই যে সিস্টেমগুলো দিয়ে তোমাদের করতে অনেক বেশি সময় লাগবে, যার কারণে বিজ্ঞানীরা নির্ণায়ক ও ম্যাট্রিক্স আবিষ্কার করেছে, যাতে তুমি খুব সহজেই এই যে সমীকরণটা আছে তা তুমি কি করতে পারো? অ্যান্সার বের করতে পারো, অর্থাৎ চলকের মান বের করতে পারো। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। তো দেখো, এই যে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সকে নতুন একটি অধ্যায়ে আলোচনা করা হয়। কি বললাম? বর্গ ম্যাট্রিক্সে নতুন, অর্থাৎ নিউ চ্যাপ্টারে আলোচনা করা হয়। এই বর্গ ম্যাট্রিক্সে নিউ একটা চ্যাপ্টারে আলোচনা করা হয়, যার নাম হচ্ছে কি জানো? নির্ণায়ক। তাহলে ভাইয়া আয়তাকার ম্যাট্রিক্সকে কি নির্ণায়কে আলোচনা করা হয় না? না। তার মানে কি বুঝলা? নির্ণায়ক হচ্ছে কি? নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি রূপ, যার সাহায্যে আমরা বর্গ ম্যাট্রিক্সের কি করতে পারি? মান বের করতে পারি। তার মানে বুঝতে পারলাম আমরা বর্গ ম্যাট্রিক্সের মান ম্যাট্রিক্সের সাহায্যে বের করতে পারবো না। কিসের সাহায্যে বের করতে পারবো? বর্গ ম্যাট্রিক্সের মান আমরা নির্ণায়কের সাহায্যে বের করতে পারবো। তো আশা করি তোমরা এই বর্গ ম্যাট্রিক্সের মানগুলো নির্ণায়কের সাহায্যে বের করা শিখবা। তো দেখো, এখন এই ম্যাট্রিক্সের কিছু কিছু জিনিস আমাদের শেখার লাগবে। কি? ম্যাট্রিক্সটা কি নিয়ে গঠিত। দেখো, ম্যাট্রিক্সটা প্রথমেই তুমি যদি লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবা যে ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে। কি আরও এই ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আরও কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। দেখো, এই ম্যাট্রিক্সকে মনে করো এই একটি ম্যাট্রিক্স, এটাকে প্রকাশ করা হয় এই দুটি খাড়া বন্ধনীর মাধ্যমে, বা এই ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, অথবা এই ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনীর মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আবার এর ভিতরে কি কি রয়েছে দেখো, এই যে ম্যাট্রিক্সটা আমি লিখতেছি, দেখো 4 3 5 4, এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই দেখো এই ম্যাট্রিক্সটার এই আনুভূমিক বরাবর যে জিনিসগুলো থাকে সেইগুলোকে বলা হচ্ছে সারি। তো এইটা প্রথম সারি, এটা হচ্ছে সারি নাম্বার 1। সারিকে ইংলিশে কি বলা হয়? রো। আর এইটাকে আবার প্রকাশ করা হয় R1। ক্লিয়ার? আবার দেখো তো, এই যে এই বরাবর আনুভূমিক বরাবর দ্বিতীয় লাইন না এটা, তাহলে এইটার নাম কি? সারি নাম্বার হচ্ছে 2, বা রো নাম্বার হচ্ছে কত? 2। এখন দেখো, উলম্ব বরাবর যে জিনিসপাতিগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কলাম। তাহলে এইটা হচ্ছে উলম্ব বরাবর প্রথম কলাম, তো এইটাকে বলা হচ্ছে কলাম 1, এটাকে বলা হচ্ছে কি? কলাম 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ম্যাট্রিক্সের ভেতরে দেখো কতগুলো বীজগাণিতিক সংখ্যা বা রাশি থাকে, সেইগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান। যেমন এই 4 একটি ম্যাট্রিক্সের কি? এলিমেন্ট বা উপাদান, একে ভুক্তিও বলা হয়, একে বলা হয় উপাদান। আশা করি তোমরা একটি ম্যাট্রিক্সের ভিতরে যা যা থাকে তোমরা সব কিছু বুঝতে পারছো। তো এখন আমরা আলোচনা করব এই প্রথম অধ্যায় নির্ণায়ক সম্পর্কে। তো তোমাদেরকে কি বললাম আগে? নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি নতুন রূপ,
যার সাহায্যে আমরা কি বর্গ ম্যাট্রিক্সের মান বের করতে পারি, তাই না? তো দেখো এই নির্ণায়ককে আমরা কিভাবে প্রকাশ করি। দেখো এই যে মনে করো 4 3 5 4, এটা একটা কি ম্যাট্রিক্স না? এই দেখো আমি লিখতেছি, দেখো 4 3 5 4, এইটা হচ্ছে একটি ম্যাট্রিক্স। এইটাকে যখন আমি নির্ণায়কে প্রকাশ করব তখন এটি কেমন হবে জানো? এই যে জাস্ট এইটাকে যদি আমি বর্গ ম্যাট্রিক্সের মান বের করতে চাই তাহলে এই থার্ড ব্র্যাকেটগুলোকে উঠাই দিয়ে একটি খাড়া বন্ধনী দিতে হবে, অর্থাৎ 4 3 5 4। এইটাই হচ্ছে কি নির্ণায়ক, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক রূপ হচ্ছে 4 3 5 4, দুই সাইডে দুইটা বন্ধনী। আর নির্ণায়ককে বোঝাতে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? ডি দ্বারা, কারণ ডিতে হচ্ছে ডিটারমাইনার অর্থাৎ নির্ণায়ক। তো বুঝতে পারছো ডি ইজ ইকুয়াল 4 3 5 4। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই কিভাবে আমরা এই 4 3 5 4 এর মান বের করতে পারি, বা এই ম্যাট্রিক্সের মান আমরা কিভাবে নির্ণায়কের সাহায্যে বের করতে পারি। তো দেখো এইটা আমরা এখন শিখবো। তো ফার্স্ট অফ অল কাজ হবে আমাদের ওই নির্ণায়কটা লেখা। কি আছে এখানে? 4 3 5 4, জাস্ট সিম্পল কাজ, এইটার সাথে এইটা গুণ করে দাও। দেখো ফার্স্ট কাজ হচ্ছে কি, এই উপাদানের সাথে এই উপাদান গুণ, তাহলে 4 গুণিত 4। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে আমরা নিচ থেকে উপরে যাব। তো মাথায় রাখবা সবসময় নিচ থেকে যখন উপরে যাব তখন আমাদের এইখানে একটা মাইনাস দেওয়ার লাগবে। তো যদি আমরা এখানে মাইনাস দেই তাহলে দেখো তো কী হয়, 5 গুণিত 3, তাই না? 5 গুণিত 3, তাহলে 3 5 15, 4 চৌকা 16, 16 বিয়োগ 15, তাহলে কত হচ্ছে 1। অর্থাৎ কত ইজি না দেখো, অর্থাৎ এই নির্ণায়কের মান হচ্ছে 1। আশা করি তোমরা এইগুলো বুঝতে পারো। তো এইখান থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি। কি শিখতে পারি ভাইয়া? নির্ণায়কের যে আসল সংজ্ঞাটা আমরা বের করতে পারি। কিভাবে? দেখো আমরা নির্ণায়কের ভেতরে কি কি বৈশিষ্ট্যগুলো পাইলাম, দেখো আমি একটু মুছে দিচ্ছি। তো আমরা এখন দেখব, আমি নির্ণায়কের সংজ্ঞা দিব। সংজ্ঞা দিতে গেলে আমাকে দেখতে হবে নির্ণায়কের ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে। নির্ণায়কের ভেতরে কি আছে ভাইয়া? সারি আছে ফার্স্ট অফ অল, দ্বিতীয়ত কলাম আছে, তৃতীয়ত কি আছে? উপাদান রয়েছে, চতুর্থত বন্ধনী, দুটি খাড়া বন্ধনী আছে, এই দুটি খাড়া বন্ধনী আছে, তাই না? হ্যাঁ তাই। তো আমরা দেখতেছি নির্ণায়কের ভেতরে সারি আছে। সারি কোনগুলো? এইগুলোকে বলা হচ্ছে সারি, অর্থাৎ আনুভূমিক বরাবর যে জিনিসপাতিগুলো থাকে ওটাকে বলা হয় সারি, আর উলম্ব বরাবর যে জিনিসপাতিগুলো থাকে এটাকে বলা হচ্ছে কি ভাইয়া? কলাম। আর একটি নির্ণায়ক যে উপাদান দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে নির্ণায়কের উপাদান। তাহলে উপাদান শিখলাম, সারি শিখলাম, কলাম শিখলাম, আর বন্ধনী তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো খাড়া দুটি বন্ধনী দিচ্ছি। তো আমরা এই বৈশিষ্ট্য দেখে আমরা নির্ণায়কের সংজ্ঞা দিতে পারি। কিভাবে? দেখো কতগুলো উপাদান মানে কি? সংখ্যা বা রাশি। তো আমরা বলতে পারি কতগুলো সংখ্যা বা রাশিকে কিভাবে সাজিয়েছি? সারি ও কলামের মাধ্যমে সাজিয়েছি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এমন, কতগুলো সংখ্যা বা রাশিকে সারি বা কলামের মাধ্যমে সাজিয়ে। এখন দেখো তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটি কি? এটার উৎপত্তি কোথা থেকে এসেছে? এটা উৎপত্তি হয়েছে বর্গ ম্যাট্রিক্স থেকে। তার মানে এই যে সিস্টেমটা এটা কিসের মতো? বর্গাকার, তাই না? তো আমরা এটাই বলতে পারবো কতগুলো সংখ্যা বা রাশিকে আমরা যদি বর্গাকারে সাজিয়ে দুটি খাড়া বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি তাহলে যে বিশেষ বিন্যাসটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি ভাইয়া? তাকে বলা হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়ক আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখবো হচ্ছে নির্ণায়কের যে এলিমেন্টগুলো থাকে না বা উপাদানগুলো থাকে না, এই উপাদানগুলোর অবস্থান বের করা। তো দেখো এই উপাদানগুলোর অবস্থান বের করার জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এই দেখো মনে করলাম এই একটি নির্ণায়ক, এই যে এ বি সি ডি। এখন যদি মনে করো ই এফ দিলাম, এটাকে যদি আমি নির্ণায়ক বলি এটা কি হবে? না, কখনোই হবে না, এটা নির্ণায়ক না। নির্ণায়ক হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে, তাই না? দেখো তো এখানে কলাম সংখ্যা, সারি সংখ্যা কয়টা? সারি হচ্ছে এই যে 1টা 2টা 3টা, কলাম সংখ্যা কয়টা? 1টা 2টা। তাহলে সারি সংখ্যা সমান কলাম সংখ্যা হইল না, হয়নি। তার মানে আমরা বুঝতে পারতেছি এইটা হচ্ছে নির্ণায়ক না, তাই আমাকে এটা মুছে দিতে হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে নির্ণায়ক না। তো আমি এখন
এই যে উপাদান, এই উপাদানটা আছে না, এর অবস্থান বের করতে পারবো, চাইবো। অর্থাৎ এই যে একটি নির্ণায়কের ভেতরে এ কোন জায়গায় অবস্থিত তা আমরা বের করতে পারবো, এ বের করতে চাইবো। যার ফলে আমাকে কী করতে হবে, কলাম নাম্বার 1 কলাম নাম্বার 2 সরি সারি নাম্বার 1 সারি নাম্বার 2, এটা হচ্ছে কলাম নাম্বার 1, এটা হচ্ছে কলাম নাম্বার 2। এই যে আমি এখন চাচ্ছি এ এর অবস্থান, এর অবস্থান। তো দেখো তো এ কোন জায়গায় রয়েছে, এ রয়েছে 1 নম্বর সারিতে 2 নম্বর কলামে। তাহলে আমরা এর অবস্থান লিখতে পারি সারি নাম্বার 1 কলাম নাম্বার 1। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো বি এর অবস্থান কীভাবে নির্ণয় করতে পারি। দেখো বি কোন নাম্বার সারিতে আছে, 1 নং সারিতে আছে, তো সারি নাম্বার দিয়ে দাও। কলাম কোন নাম্বারে আছে, বি হচ্ছে 2 নাম্বার কলামে আছে, তাহলে বি এর অবস্থান হচ্ছে B12। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো সি, সি কয় নাম্বার সারিতে রয়েছে, সি 2 নাম্বার সারিতে রয়েছে, 1 নাম্বার কলামে রয়েছে, তাহলে C21। ক্লিয়ার? ক্লিয়ার। ডি কোন জায়গায় রয়েছে, ডি 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে রয়েছে, D22। আশা করি তোমরা নির্ণায়কের এই অবস্থান নির্ণয়টা তোমরা ভালো করে বুঝতে পারছো। নির্ণায়কের আমাদের ধর্মগুলো জানতে গেলে আমাদের জানতে হবে অনুরসী কি, সহগুণক কি। তো এগুলো আমি একটু মুছে ফেলতেছি। দেখো অনুরাশিটা কি, আমার প্রথমে জানতে হবে অনুরাশি কি, অনুরাশি। আর 2 নম্বরে আমরা জানবো হচ্ছে সহগুণক, সহগুণক। তো অনুরাশির সংজ্ঞায় বলা হয়েছে নির্ণায়কের কোনো একটি উপাদানের, কি বলছি, নির্ণায়কের কোনো একটি উপাদানের সারি সংখ্যা ও কলাম সংখ্যাকে বাদ দিলে বাকি যে উপাদানগুলো থাকে ওই উপাদানগুলোকে নিয়ে গঠিত যে নির্ণায়ক পাওয়া যায় তাকে বলা হচ্ছে ওই উপাদানের অনুরাশি। বুঝলে না, তাই না? দেখো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই মনে করো একটি আমি কি নিলাম, একটি নির্ণায়ক নিচ্ছি। দেখো 2 3 4 5 6 7 8 9 10, তো এগুলো আমি বানাই নিলাম, বুঝতে পারছো? এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে কি 2 এর অনুরাশি বের করো, অনুরাশি কত, অনুরাশি যখন কত চাইবে তখন দেখতে হবে 2 কোথায় আছে। ফার্স্ট অফ অল আমি দেখব হচ্ছে 2 কোথায় আছে। তো 2 হচ্ছে 1 নাম্বার সারিতে রো 1 আর কয় নাম্বার কলামে, আর হচ্ছে 1 নাম্বার কলামে। তো ফার্স্ট অফ অল কাজ হবে 2 এর যখন অনুরাশি চাইবে তো এই 1 নাম্বার যে সারিতে আছে ওই সারিকে বাদ দেওয়া, বাদ দিলাম। যে কলামে রয়েছে ওই কলামকে বাদ দেওয়া, বাদ দিলাম। তারপরে যে উপাদানগুলো থাকে ওই উপাদানগুলোকে নিয়ে যে একটি নির্ণায়ক পাওয়া যায় না, ওইটাই হচ্ছে তার অনুরাশি। তো দেখো এগুলোকে বাদ দিলে থাকতেছে কি কি, 6 7 9 10। তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। এটা কিসের অ্যান্সার? 2 এর অনুরাশি হচ্ছে এইটা। এখন কি এতটুকুই তুমি রাখবা না, কি করতে হবে, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। এই যে কিছুক্ষণ আগে তোমাদের বের করলাম যে নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারবো, এই দেখো এইটা গুণ করব, 6 গুণিত 10 আর উপরে গেলে হয় মাইনাস, মাইনাস দিয়ে দিলাম 9 গুণিত 7, তাই না? 6 10 হচ্ছে 60 আর কত হয় দেখি, ক্যালকুলেটারটা কই আমার, 9 গুণিত 7 63, 7 লং হচ্ছে 63, তা বিয়োগ 63, তাহলে পাচ্ছ কত তুমি, -3। অর্থাৎ 2 এর অনুরাশি হচ্ছে -3। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। তো এরপরে যদি তোমাদেরকে যদি বলা হয় 2 এর অনুরাশি না, এরপরে তোমাদেরকে যে বলি যে তুমি এবার 3 এর অনুরাশি বের করো তো, হ্যাঁ 3 এর অনুরাশি বের করো। তো আমি এগুলো মুছে দিচ্ছি। এবার বলবো তোমাকে 3 এর অনুরাশি, 2 3 4 5 6 7 8। এখন তোমার একটা প্রশ্ন হচ্ছে 3 এর অনুরাশি, 3 এর অনুরাশি। তো 3 এর অনুরাশিটা কি? 3 এর অনুরাশি হচ্ছে ভাইয়া দেখতে হবে 3 কোন জায়গায় আছে। 3 হচ্ছে 1 নাম্বার কলামে আছে, 1 নাম্বার কলামে 2 নাম্বার, সরি 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে। তাহলে এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ, তাহলে 3 কলাম সারিবাদ, 3 কলামবাদ। থাকতেছে কি ভাইয়া, বাকি উপাদানগুলো হচ্ছে 5
7 8 10। এই যে নির্ণায়ক চিহ্ন দিয়ে দাও, এর সাথে এর গুণ করো, উপরে গেলে মাইনাস হবে, তারপরে এর সাথে এর গুণ করো, অ্যান্সার শেষ। আশা করি তোমরা এই নির্ণায়কের অনুরাশি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাই এখন আমাদের পর্ব হচ্ছে সহগুণকটাকে। নির্ণায়কের যদি তুমি অনুরাশি বুঝতে পারো তাহলে খুব সহজেই সহগুণকটা তুমি বুঝতে পারবা। তো সহগুণকটা কি আমি বলতেছি, শোনো। সহগুণক হচ্ছে কোনো নির্ণায়কের উপাদানের অনুরাশির পূর্বে যদি আমি যথাযোগ্য চিহ্ন ব্যবহার করি তাহলে সেটাকে বলা হচ্ছে সহগুণক। কি বললাম? কোনো একটি নির্ণায়কের উপাদানের অনুরাশির পূর্বে যদি আমি সহগুণক যথাযোগ্য চিহ্ন বসাই তাহলে সেটাকে বলা হচ্ছে সহগুণক। তার মানে বুঝলা যে সহগুণকের সম্পর্ক কার সাথে? অনুরাশির সাথে, তাই না? তো আর কি এখান থেকে আমি সংজ্ঞা দেখে বুঝতে পারলাম আর একটি সম্পর্ক আছে কার সাথে? যথাযোগ্য চিহ্ন সম্পর্কে। তো এই চিহ্নটা চিহ্নটা আমি কিভাবে বসাবো? দেখো, যথাযোগ্য চিহ্ন বসার একটি শর্ট ট্রিক্স তোমাদের শিখে নেই। যদি নির্ণায়কটা হয় 3/3, অর্থাৎ 3 এই গুণটাকে বলা হচ্ছে বাই, 3/3 ক্রমের হয়, 3/3 ক্রমের হয়, অর্থাৎ 3/3 ক্রমের বা 3/3 অর্ডারের যখন তোমাকে নির্ণায়ক বলবে তোমাকে বুঝতে হবে যে ওর সারি বরাবর 3টি উপাদান থাকবে, কলাম বরাবর 3টি উপাদান থাকবে। যদি কখনো বলা হয় 2/2 ক্রমের নির্ণায়ক লেখো তাহলে তোমাকে এমন একটি নির্ণায়ক লিখতে হবে যা সারি বরাবর উপাদান 2, কলাম বরাবর উপাদান 2। তা যথাযোগ্য চিহ্ন আমি ব্যবহার করবো। দেখো, তো এই নির্ণায়কটাই আমি লিখতেছি, মনে করো 2 4 মনে করো A B C D E F G H I, তাই না? এটি একটি কি নির্ণায়ক? কত ক্রমের? 3/3 ক্রমের। এখন দেখো যথাযোগ্য চিহ্নটা আমি কিভাবে বসাবো। দেখো, এই এ এর সামনে যথাযোগ্য চিহ্ন হবে প্লাস। তারপরে আমাকে লক্ষ্য রাখতে হবে যে সমজাতীয় চিহ্ন যাতে ডানে বা বামে বা উপরে বা নিচে না আসে, তাই না? এইদিকে যদি প্লাস হয় এর উপরে তাহলে এখানে কি হবে ভাইয়া? মাইনাস। এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাস আছে, মাইনাস। তাহলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে কি? প্লাস। তাহলে তুমি বুঝতে পারলা যে 3/3 ক্রমের যদি কোনো নির্ণায়ক থাকে তাহলে তার যথাযোগ্য চিহ্ন হবে সেম এইরকম, প্লাস মাইনাস প্লাস, এদিকে প্লাস আছে তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি আগের নির্ণায়কটাই কল্পনা করি। দেখো, 2 3 4 5 6 7 8 9 10, এই যে একটি নির্ণায়ক। এখন তোমাদেরকে বলা হয়েছে 2 এর সহগুণক বের করো। কি বের করো? সহগুণক। তো 2 এর সহগুণক বের করতে গেলে আমাকে কি লাগতে হবে? প্রথমে 2 এর অনুরাশি বের করতে হবে, তারপর এই অনুরাশির পূর্বে আমাকে যথাযোগ্য চিহ্ন ব্যবহার করতে হবে, তাই না? তো দেখো, 2 এর অনুরাশি মানে কি? এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ। তাহলে থাকতেছে কি ভাইয়া? 6 7 9 10। এখন এর কাজ কি ভাইয়া? এই যে অনুরাশিটা পাইলাম তার সামনে আমি যথাযোগ্য চিহ্ন ব্যবহার করব। যথাযোগ্য চিহ্ন মানে কি? এই দেখো তো 2 কোন অবস্থায় আছে? এইখানে না, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলামে রয়েছে। 1 নম্বর সারি 1 নম্বর কলামে কোন উপাদানটা রয়েছে? এই দেখো প্লাস আছে, তার মানে এর সামনে যথাযোগ্য চিহ্ন হবে প্লাস। এরপরে তুমি এইটা গুণ করে দিবা, তারপরে এইটা গুণ করে দিবা, মাঝখানে মাইনাস চিহ্ন দিবা, অ্যান্সার শেষ। এখন যদি তোমাকে বলা হয় যে 3 এর অনুরাশি বের করো, 3 এর অনুরাশি বের করো, তাহলে তোমার কি কাজ হবে? প্রথমে 3 বরাবর সারি বাদ যাবে, তারপরে 3 বরাবর কলাম বাদ যাবে। 3 বরাবর সারিটা কি? এই প্রথম সারি বাদ যাবে, 3 বরাবর কলাম কি বাদ যাবে? এই যে 2 নম্বর কলামটা বাদ যাবে। থাকতেছে কি ভাইয়া? 5 7 8 10 দিলাম। নেক্সট কাজ কি? 3 কোথায় আছে? 3 হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলামে রয়েছে। 1 নম্বর সারি 2 নম্বর কলামে কি রয়েছে? এই মাইনাস। এই মাইনাসটা জাস্ট এখানে বসাই দেওয়া। তারপরে কি হবে? 5 10 50, তারপরে 27 56, তাই না? দিলাম। সামনে কি রয়েছে ভাইয়া? মাইনাস। তাই 50 থেকে 56 বাদ দিলে হয় -6, আর সামনে এই মাইনাসটা এখানে থাকবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, অর্থাৎ +6। এইটা হচ্ছে কি? অ্যান্সার, তাই না?
আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক বের করার নিয়ম। তো এরপরে এই যে আমি নির্ণায়কের মানগুলো বের করলাম, তো আমাদের যখন এর চেয়ে বড় বড় অঙ্ক করব, সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখছে যে কিছু কিছু অঙ্ক থেকে আমরা আগে থেকেই বলতে পারি যে এর মান কি হবে। বুঝতে পারলা না, তাই না? দেখো, তোমাদেরকে যদি বলা হয় a মাইনাস বি গুণিত a মাইনাস বি কত হয়, তুমি বলবা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভাই এটা তুমি কিভাবে পারলা? হ্যাঁ, এটা পারলা তুমি হচ্ছে সূত্রটা মুখস্থ করছো। সূত্রটা কি এমনি এমনি আসছে না ভাই, এই সূত্রটা করা লাগছে হচ্ছে প্রতিপাদন। কিভাবে প্রতিপাদন করছো? এই দেখো, a মাইনাস বি গুণিত a মাইনাস বি, জাস্ট কি করছো, এ গুণ করল a স্কোয়ার, এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে গুণ হচ্ছে a স্কোয়ার, এ বি গুণ যোগ করল, বিয়োগ ফলে যোগ করলে হচ্ছে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি এই লাইনটাকে লিখলা না, কারণ কি জানো, গণিতের কাজ হচ্ছে শর্ট করা, তো আমাদেরও কাজ হবে শর্ট করা। তো নির্ণায়কের এত বড় বড় অঙ্ক আমাদের খুব সহজে শর্ট করার কারণে আমাদের কী করতে হবে জানো, কিছু কিছু নিয়ম মানতে হবে। যেমন এখন যদি তোমাকে আমি বলি পি মাইনাস কিউ গুণিত পি মাইনাস কিউ কী হবে, তুমি এই সূত্রের আলোকে তুমি ডিরেক্ট বলবা পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাই। তো তাহলে আমাদের নির্ণায়কের আমি এই ধরনের কিছু প্রতিপাদন করব, করার পর আমি বলতে পারবো যে এই ধর্মের যেখানে যেখানে থাকবে সেখানে আমি ডিরেক্ট মান বসাই দেবো। বুঝতে পারছো? তুমি উদাহরণটা দেখলে খুব সহজেই বুঝতে যাবা। দেখো, মনে করো এই একটি নির্ণায়ক 0 0 a b, এর মান কত জানো বলো তো? এর মান আমি তোমাকে বলতেছি, এর মান ডিরেক্ট 0 হবে। কীভাবে বুঝলাম? দেখো, প্রতিপাদন করতেছি। দেখো, 0-এর সাথে যাহাই গুণ করো কি হয়, তাহাই 0। 0-এর সাথে a গুণ করলে কি হয়, 0। তার মানে কি, 0-এর সাথে b গুণ করলে 0, 0-এর সাথে a গুণ করলে 0, তার মানে এই নির্ণায়কের মান হচ্ছে 0। এই থেকে বিজ্ঞানীরা একটা ধর্ম দিছে, নির্ণায়কের ধর্ম, সারি বা কলাম বরাবর, অর্থাৎ এই সারি বরাবর বা কলাম বরাবর উপাদানগুলোর মান যদি কি হয়, 0 হয়, উপাদানগুলোর সংখ্যা যদি 0 হয়, তাহলে তাকে কি বলা হচ্ছে, ওই নির্ণায়কের মান হচ্ছে 0। অর্থাৎ দেখো, মনে করো এই একটি নির্ণায়ক 0 0 0, এর মান হচ্ছে 100, এর মান হচ্ছে 200, এর মান হচ্ছে 300, এর মান হচ্ছে 400, এর মান হচ্ছে 500, এটা হচ্ছে 600। যদি বলা হয় এই নির্ণায়কের মান কত, এই নির্ণায়কের মান 0-এর সাথে যাহাই গুণ করবো তাই 0 হয়ে যাবে, আমি ডিরেক্ট লিখবো 0। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে নির্ণায়কের সাধারণ বৈশিষ্ট্য। তো নির্ণায়কের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে নির্ণায়কের যদি কোনো সারি বা কলাম বরাবর উপাদানগুলো দেখতে একই হয়। বুঝতে পারছো কি বলছি? কোনো একটি নির্ণায়কের সারি বা কলাম বরাবর উপাদানগুলো যদি দেখতে একই হয়, অর্থাৎ বুঝলে না, দেখো এই যে 1 2 3 1 2 3, বুঝতে পারছো, 4 5 6, এই যদি একটা নির্ণায়ক থাকে, তাহলে তুমি এভাবেও যদি তুমি ক্যালকুলেশন করে দেখো, তাহলে তুমি দেখতে পারবা যে এই নির্ণায়কের মানটা হবে কি, 0। যেভাবে আমরা আগে ক্যালকুলেশন করছি, তাই না? ওইভাবে যদি তুমি এই ক্যালকুলেশনটাও করো, তুমি দেখবা যে এই নির্ণায়কের মানটা হবে 0। তো এগুলো তোমাকে মনে রাখতে হবে। যখন তুমি দেখবা যে কোনো নির্ণায়কের দুটি সারি বা কলাম বরাবর সকল উপাদান যদি কি হয়, মানগুলো দেখতে একই হয়, তাহলে তার মান হবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই এটা দ্বিতীয় নাম্বার ধর্ম গেল। প্রথম নাম্বার ধর্ম পড়ছো, এবং তৃতীয় নাম্বার ধর্ম কি জানো? তৃতীয় নাম্বার ধর্ম হচ্ছে কোনো একটি নির্ণায়কের দুটি সারি বা কলাম বরাবর মানগুলো একই। এটা বলিনি দেখতে একই, বলছি একই। তার মানে কি বুঝতে পারছো? দেখো, এই যে বলো 1 1 1 1 1 1 8 9 10, যদি বলা হয় এই নির্ণায়কের তুমি মান বের করো, তাহলে তুমি বলতে পারবা যে এই নির্ণায়কের মান হচ্ছে ডিরেক্ট 0। কারণ তুমি যদি ক্যালকুলেশনও করো, তাও দেখবা যে এই নির্ণায়কের মানটা তুমি 0 পাবা। আশা করি তুমি এই নির্ণায়কের মানটা তুমি বুঝতে পারছো, এই নির্ণায়কের ধর্মটি বুঝতে পারছো। তো দেখো, আবার একটি নির্ণায়কের ধর্ম রয়েছে। নির্ণায়কের ধর্ম হচ্ছে কোনো একটি নির্ণায়কের সারি বা কলাম বরাবর কিছু সাধারণ সংখ্যা কমন নেওয়া যায়। বুঝতে পারছো? দেখ, কোনো একটি বলছি, তাহলে এইটাকে মনে করো 1 2 3, তারপরে মনে করো 2 4 6 4 5 6। এখন দেখো, আমি চাইলে কোনো একটি নির্ণায়কের সারি বা কলাম বরাবর কী নিতে পারি, কমন নিতে পারি, কিন্তু শর্ত হওয়া লাগবে
যাতে ওই নির্ণায়কের সারি বা কলাম বরাবর উপাদানগুলো হয় সাধারণ। দেখো এই সারি বরাবর কোনো কিছু কমন যায় না। এই সারি বরাবর সবগুলো উপাদানের মধ্যে কোনো সাধারণ উপাদান আছে না, কিন্তু দেখো মাঝখানে যে কলামটা রয়েছে, সরি আমি সারি বলতে গিয়ে কলাম বলতে গিয়ে সারি বলে ফেলছি, মাঝখানে যে কলামগুলো রয়েছে অর্থাৎ 2 নম্বর কলামে দেখো একটি সাধারণ অনুপাত মানে সাধারণ উপাদান আছে কি, এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকেও 2 কমন নেওয়া যায়। দেখো তাহলে এই নির্ণায়কের মানটা আমি কিভাবে বের করতে পারবো, এই দেখো আমি মাঝখানে সারি থেকে আমি 2 কমন নিলাম, কমন নিলে কি থাকতেছে 1 2 3 1 2 3 4 5 6। তাহলে কিছুক্ষণ আগেই বললাম দুটি সারি বা কলাম যদি দেখতে একই হয় তাহলে ওই নির্ণায়কের মান কত 0, তাহলে 2 গুণিত 0 = 0। আশা করি নির্ণায়কের এই ধর্মটি সম্পর্কে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কোনো এক সারি বা কোনো এক কলাম থেকে আমরা সাধারণ কিছু কমন নিতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই বৈশিষ্ট্যটির একটি ভিন্ন রূপ। মনে করো এখানে আবার মনে করো আছে 4, এখানে মনে করো 8, এখানে মনে করো 10, এখান থেকে আমি কমন নিতে পারি। দেখো কিভাবে, প্রথম এইখান থেকে 2 নম্বর কলাম থেকে আমি কমন নিতে পারি 2, তাহলে থাকতেছে 1 2 3 1 2 3। আমি ইচ্ছা করলে এখন এই কলাম থেকেও কমন নিব, কিন্তু এই কলাম থেকে কমন নিলে যদি তুমি 2 কমন নাও তাহলে তোমাকে আরও একটি 2 সামনে গুণ করা লাগবে, এতটুকুই বোঝাতে চাইছিলাম। তাহলে এখান থেকে কমন নিলে 2 4 5। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। তো এই হচ্ছে আজকের টপিক। তো আমরা আরেকটি জিনিস তোমাদেরকে শেখাই, শোনো, সেটি হচ্ছে আমি নির্ণায়কের মান বের করা শিখেছি তোমাদের 2/2 ক্রমের, 3/3 ক্রমের নির্ণায়কের মান কীভাবে বের করবা এটা শেখানো হয়নি। তো দেখো তোমাদেরকে আমি শেখাচ্ছি। এই মনে করো 1 2 3 1 2 3, মনে করো এটা হচ্ছে 2 1 2। এই এখন নির্ণায়কের তুমি মান বের করো। তুমি তো জানো কিছুক্ষণ আগে নির্ণায়কের ধর্মটা পড়লাই যে কোনো একটি নির্ণায়কের যদি সারি বা কলাম বরাবর মানগুলো দেখতে একই হয় তাহলে ওই নির্ণায়কের মান 0। কিন্তু এটা আমি কিভাবে পাইলাম, এই দেখো আমি প্রথমে ফার্স্ট অফ অল কাজ হবে আমাকে এখানে 1 নেওয়া, অর্থাৎ কোনো একটি নির্ণায়কের সারি বা কলাম বেছে নেওয়া। তো মনে করলাম আমি বেছে নিচ্ছি হচ্ছে এই সারিটাকে, তুমি ইচ্ছা করলে কলামটাকে বেছে নিতে পারো, তুমি ইচ্ছা করলে এই কলাম বেছে নিতে পারো, এই কলাম বেছে নিতে পারো, এই কলাম বেছে নিতে পারো। তা আমি নির্ণায়কের মান বের করবো কিসের উপর ভিত্তি করে, এই R1 অর্থাৎ সারি নাম্বার 1-এর উপর ভিত্তি করে। তো দেখি এই 1 নিলাম, তারপরে আমার কাজ হবে ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট দেওয়ার পর কি কাজ হবে, এই 1 বরাবর সারিবাদ 1 বরাবর কলামবাদ। তাহলে 1 কোন সারিতে আছে, 1 নম্বর সারিতে আছে, কোন কলামে রয়েছে, 1 নম্বর কলামে রয়েছে। তো 1 নম্বর কলাম 1 নম্বর সারি বাদ দিলে কি কি উপাদান থাকে ভাইয়া, এই দেখো থাকতেছে হচ্ছে 2 1 3 2। সেম এরপরে কাজ হবে যথাযোগ্য চিহ্ন বসা। যথাযোগ্য চিহ্ন কিছুক্ষণ আগেই বলছি, প্রথমেরটা যথাযোগ্য চিহ্ন হচ্ছে প্লাস, পরে যথাযোগ্য চিহ্ন হবে কি মাইনাস। তাহলে প্রথমের কাজ হচ্ছে যথাযোগ্য চিহ্ন বসাইলাম। তারপরে দ্বিতীয় নম্বরে কি ভাইয়া আছে দেখো তো 1, উপাদানটা কি রয়েছে 1। দেন আমার কাজ হবে ওই বরাবর সারিবাদ ওই বরাবর কলামবাদ। কোন 1টা কোন নাম্বার সারিতে আছে ভাইয়া, 1 নম্বর সারিতে আছে। আর কয় নম্বর কলামে রয়েছে, এই উপাদানটা 2 নম্বর কলামে রয়েছে। তো 1 নম্বর সারিবাদ 1 নম্বর কলামবাদ থাকতেছে কি 2 1 3 2, তাই না? হ্যাঁ তাই। এরপরে আমার কাজ হচ্ছে ভাইয়া যথাযোগ্য চিহ্ন বসা। প্রথমে যদি হয় প্লাস, তারপরে হবে মাইনাস, তারপরে হবে প্লাস, তারপরে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, তাই না? তাই। এখন দেখো 2 এর সামনে কি রয়েছে ভাইয়া প্লাস, সুতরাং এখানে যথাযোগ্য চিহ্ন বসবে হচ্ছে প্লাস, প্লাস 2 দিয়ে দিলাম। জাস্ট এখন কাজ হচ্ছে এই 2 কোথায় রয়েছে, 1 নম্বর সারিতে আর 3 নম্বর কলামে। তাহলে 1 নম্বর সারি বা 3 নম্বর কলাম বা থাকতেছে হচ্ছে 2 2, থাকতেছে হচ্ছে 2 2 3 আর 3, তাই না? হ্যাঁ তাই। তো এখন আমাদের কাজ হচ্ছে নির্ণায়কের বেসিক নিয়ম অনুসারে গুণ করা। এই দেখো 2 গুণিত 2 কত হয় 4, উপরে গেলে বিয়োগ 3, শেষ। সামনে হচ্ছে মাইনাস, তারপরে 2 2 4, 4 বিয়োগ কত 3, তাই না? আর এই সামনে মাইনাস তো আমি দিলাম, 3 2 6, 3 2 6, শেষ। উপরে গেলে মাইনাস মাইনাস দিলাম, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয় ভাইয়া 1, 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, তার সামনে কি রয়েছে মাইনাস, তাহলে 1 - 1।
তারপরে প্লাস 6 মাইনাস 6 ইজ ইকুয়াল কত হয় 0, তাহলে 0, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল কত 0। তাহলে দেখছো এই অঙ্কটি যদি আমি ওই যে ধর্মটি মনে না রাখতাম তাহলে এই মানটা বের করার জন্য, এই 0 মানটা বের করার জন্য আমাকে কত ক্যালকুলেশন করতে হইতো। বিজ্ঞানের কাজ কি সোজা করা না? তার জন্য এই ক্যালকুলেশনটা না করে আমরা ডিরেক্ট আমরা লিখে দেব যে যেহেতু এই নির্ণায়কের দুটি কলামের দেখতে একই, সুতরাং এই নির্ণায়কের মান হবে 0 লিখে